খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠে আয়োজনে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশ ভারত ফুটবল মহারণ। আজকের এই আলোচনায় আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। চুন্নু ভাই, আপনাকে স্বাগত। এবং একই সঙ্গে বাংলাদেশ ফুটবলের কথাই যখন আসে তখন নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের ইতিহাস লিখতে গেলে আপনি সেখানে অবধারিতভাবে থাকবেন। 54 বছরের ফুটবল ইতিহাসে আপনি একমাত্র হ্যাটট্রিক করেছেন এবং একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম গোলও আপনার। সব মিলিয়ে আজকে ভারত বাংলাদেশ ফুটবল মহারণের এই আলোচনায় আপনাকে পেয়ে খুবই খুশি আমরা। এবং একই সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ ভারত আরেকটি ফুটবল মহারণের সামনে দাঁড়িয়ে আজকের ম্যাচ নিয়ে আপনার অভিব্যক্তি কেমন? বাংলাদেশ ভারত ম্যাচ মানে উত্তেজনাপূর্ণ। অর্থাৎ শুরু থেকে, যেই স্বাধীনতার পর থেকে আমরা যতদিন ফুটবল খেলেছি এবং পরবর্তী প্রজন্ম সবসময় বাংলাদেশের ফুটবল মানে ভারতের সঙ্গে খেলা হলে এনিবডিজ ম্যাচ, যে কেউ জিততে পারে, র্যাঙ্কিং কোনো ব্যাপার নয়। তাই আমি বলবো আজকের ম্যাচ সেরকমই অপেক্ষা করছে, যে দুই দলের লড়াই হবে তুঙ্গে। আমি মনে করি এনিবডিজ ম্যাচ, যে কেউ জিততে পারে আজকে। বাংলাদেশে যেমন আমাদের বহির্বিশ্বে থেকে আমরা খেলোয়াড় নিয়ে আসছি, আমাদের বংশোদ্ভূত হামজা চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল, রায়ান, এদেরকে পেয়েছি আমরা। ঠিক ইন্ডিয়াও কিন্তু দুইজন খেলোয়াড়কে নিয়ে আসছি, একজন অস্ট্রেলিয়ান আর দুইজন অস্ট্রেলিয়ান প্লেয়ার নিয়ে আসছে। তাই আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে। এই ম্যাচটা উত্তেজনাপূর্ণ হবে দুই দলের হিসাবে জিততে, কারণ দুই দলের কিন্তু জিতলো কি হারলো কি কিংবা ড্র করলে কিন্তু তাদের কিন্তু কোনো সুযোগ নাই নেক্সট রাউন্ডে। একদম বিশ্বকাপের যে বাছাই পর্ব, সেই জায়গা থেকে দুটো দলই ইতিমধ্যে ছিটকে গেছে। তবে ভারত বাংলাদেশ ম্যাচের কথা যখন আসে তখন দর্শকদের উন্মাদনা, প্রতিবেশী দুই দেশের ফুটবলীয় উত্তেজনা এবং একই সঙ্গে কথার লড়াই সবকিছুই কিন্তু চলে। সুনীল ছেত্রী নেই, সেটার ভারতের ম্যাচে তেমন একটা প্রভাব পড়বে না, ভারতের কোচ তিনি বলেছেন। আপনারা তো বাংলাদেশ ফুটবলের মানে ঐতিহ্যবাহী সময় যেটা, সেই সময়টাতে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশ ভারত ফুটবলের যে ফুটবলীয় উত্তেজনা, সেটা কি তখন থেকে ছিল নাকি এখন এসে সেটা বাড়তি ইমেজ পেয়েছে? না, আমরা যখন শুরু করেছি তখন থেকে কিন্তু উত্তেজনা। আমরা কখনো জিতেছি, কখনো ড্র হয়েছে, কখনো বা তারা জিতেছে, এরকম অবস্থায় ছিল, কিন্তু ব্যবধান খুব একটা বেশি ছিল না। তো তখন থেকে যে উত্তেজনা, এখনও কিন্তু মাঠে সেই উত্তাপ ছড়ায়, যার জন্য আজকের ম্যাচটা নিয়ে মানুষের মধ্যে বিরাট কৌতূহল যে আমরা ভারতকে আজকে হারাবো। এই মানসিকতা নিয়ে মাঠে যেমন দর্শকরা খেলা দেখতে আসবে, ঠিক তেমনই খেলোয়াড়রা নিজেদেরকে উজাড় করে দিবে আজকের ম্যাচে অন্তত জয়লাভ করে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আপনাদের সেই সময়কার বাংলাদেশ ভারত ম্যাচের যে উত্তেজনা, সেই সময়ের অভিজ্ঞতাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। যে মানে কোনো একটা ম্যাচের যেখানে এই মানে আপনাদেরকেও আসলে আন্দোলিত করেছে, নাড়িয়ে দিয়েছে এই দুই দলের উত্তেজনা ফুটবল ম্যাচ। আমরা 1985-এর কথা বলি, তখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ চলছিল, ঢাকায় ম্যাচ হচ্ছিল বাংলাদেশ বনাম ভারত। আমি ওই দলের সদস্য ছিলাম। তো সেই ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা ছিল। অর্থাৎ তখন আমাদের যদি তাদের সঙ্গে জিততে পারতাম, তাহলে আমাদের সুযোগ ছিল পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। দুর্ভাগ্যবশত সেই ম্যাচে আমরা 2-1 গোলে হেরে যাই। একটা গোল করেছিলাম আমি ফার্স্ট, তারপর ওদের কাছ থেকে 2টা গোল খেয়ে যাই। মাঠে উত্তেজনা ভরপুর ছিল তখন, মানুষের চিৎকার আর চেঁচামেচিতে মানে মাঠ সরগর হয়ে গেছিল। তো সেই সময়ের সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, এখনও কিন্তু সেই র্যাশ ধরে আছে, সেই র্যাশ নিয়েই কিন্তু বাংলাদেশ ফুটবল টিম ভারতের বিরুদ্ধে আজকে খেলবে। রেশের কথা বলছিলেন, রেশটা নিশ্চয়ই আছে, তবে পরিসংখ্যানের কথাও আমাদের বলতে হয়। পরিসংখ্যানও থাকে যখন মুখোমুখি দুটো দল পরস্পরের বিপক্ষে মাঠে নামে। গত 23 বছর ধরে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি। সেখানে বেশ কয়েকটি ম্যাচ হয়েছে। শেষ 10 ম্যাচের কথা যদি বলি, তাহলে 6টা ম্যাচেই কিন্তু 4টা ম্যাচে ভারত জয়লাভ করেছে, 6টা ম্যাচে ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ বেশ কয়েকটি ম্যাচে জেতার কাছাকাছি গিয়েও আসলে জিততে পারেনি। এই জায়গায় আসলে বাংলাদেশের ব্যর্থতা বা দুর্বল দিকটা আসলে কি মনে হয় আপনার কাছে? আমাদের যে টিমটা ছিল, এখন যারা বাইরে থেকে আসছে, হামজা চৌধুরী আসার পর থেকে এই টিমটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে সেই উৎসাহ, উদ্দীপনা, বল চেজিং, উইদাউট বল রানিং, অনেক কিছু কিন্তু তারা অর্জন করেছে ইতিমধ্যে, যার জন্য গত 5-6টা ম্যাচ কিন্তু খুব ভালো খেলেছে। আপনি দেখবেন সিঙ্গাপুরের বিরুদ্ধে, হংকংয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে আমরা ড্র করতে করতে হেরে গেলাম। লাস্ট নেপালের বিরুদ্ধে
জিততে জিততে লাস্ট মিনিট আমরা ড্র করলাম গোল খেয়ে। তো এরকম অবস্থা থেকে কিন্তু টিম অনেকটা এগিয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো যে পজিটিভ ফুটবল অলওয়েজ খেলতে হবে, অর্থাৎ আক্রমণাত্মক ফুটবল না খেলে আমি গোল পাবো না, সেই ফুটবলটা এখন বাংলাদেশ খেলছে। একসময় আমরা যখন খেলতাম তখন কিন্তু ডিফেন্সকে আগে সতর্ক রাখতাম যে তারা যেন কোনোভাবে ভুল না খায়, আমরা গোল দেই বা না দেই এরকম অবস্থায় ছিলাম। কিন্তু এখন কিন্তু তা নয়, এখন কিন্তু পজিটিভ ফুটবল খেলছে এবং বাংলাদেশের ফুটবল টিমটা খুব ভালো খেলছে আমি বিশ্বাস করি। কারণ প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা, এবং বল টু বল এবং প্লেয়ার টু প্লেয়ার খুব ভালো অর্গানাইজ হয়েছে, দেওয়া নেওয়া খুব সুন্দর হয়েছে, গোল করার ক্ষেত্রেও পারদর্শী দেখাচ্ছে। বিশেষ করে লাস্ট ম্যাচ হামজা চৌধুরী যে গোল করেছে, ওয়ান অফ দ্য বেস্ট গোল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি যে এত সুন্দর গোল খুব কম দেখা যায়, যার জন্য আমি বলবো যে আমাদের দেশীয় খেলোয়াড় এবং আমাদের বহির্বিশ্বের যারা থেকে আসছে তাদের সমন্বয়ে দলটি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আজকের ম্যাচে আশা করি জিততে পারবো। বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা এসেছেন, তারা আসার পরে বাংলাদেশের ফুটবলের গতিটা বেড়েছে। ক্যাসপার হক তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে যুক্ত হবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে। আপনি সবসময়ই প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে নিয়ে আসার পক্ষে ছিলেন, অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তবে এই যে বাংলাদেশের স্থানীয় ফুটবলার এবং প্রবাসী ফুটবলার দুইয়ের মিলে যে মার্চ, সেই জায়গাটায় আসলে কোথাও কি বাংলাদেশ একটু খাপছাড়া দেখাচ্ছে মাঠে? ওরকম খাপছাড়া দেখাচ্ছে না, বাট আমাদের দেশীয় খেলোয়াড়রা খুব চেষ্টা করছে। তারা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, আমি যেটা দেখেছি তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে, আস্থা বৃদ্ধি পেয়েছে এবং দেওয়া নেওয়া বৃদ্ধি পেয়েছে। আমি বলবো যে বাইরে প্রবাসী খেলোয়াড় যেভাবে আমরা নিয়ে আসতে 3-4 জন, আমি যদি 11 জনও নিয়ে আসি তাও সম্ভব আমাদের দল ভালো করা। অর্থাৎ আপনি দেখেন আজকে শ্রীলঙ্কার মতো টিম প্রবাসী খেলোয়াড় এনে বড় বড় টিমকে হারিয়ে দিচ্ছে। তো ঠিক তেমনইভাবে আমাদের যারা দেশীয় খেলোয়াড় আছে বহির্বিশ্বে খেলছে, তাদেরকে যদি আমরা সময় মতো নিয়ে আসতে পারি, জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে পারি, অবশ্যই আমাদের দল শক্তিশালী হবে, আমরা এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে আবির্ভূত হতে পারবো। তাই বলে যে আমি দেশীয় ফুটবলারদেরকে ইগনোর করব সেই সুযোগ নাই। কিন্তু এখন কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত যে অন্তত তৃণমূল পর্যায়ে গিয়ে দেশীয় ফুটবলটাকে নার্সারিং করে তাদেরকে তুলে এনে জাতীয় দলে সুযোগ করে দেওয়া। শুধু আমি প্রবাসীর দিকে তাকিয়ে থাকবো, দেশীয় ফুটবলের দিকে তাকাবো না, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, এভাবেই চলতে পারে না আমি মনে করি। আপনি শ্রীলঙ্কার কথা বলছিলেন, বাংলাদেশের প্রবাসী ফুটবলার এসেছে, সেই একই পথ ধরে ভারতও সেই একই পথে হেরেছে, প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকছে। রায়ান উইলিয়ামস তার সর্বশেষ উদাহরণ ভারতের ফুটবলের কথা যদি বলি। যখন এই কথা বলা হচ্ছে, আজকে রাতে তো দুদল মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত, তার আগে বাংলাদেশ এবং ভারতের হেড টু হেড যে পরিসংখ্যান সেটা আমরা একটু দেখে আসতে চাই। এবং সেই জায়গায় সর্বশেষ যেই এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 29 ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র 4টিতে, ভারতের জয় 14টিতে এবং বাকি 11টি ম্যাচে কিন্তু ড্রয়ের ফলাফল। অর্থাৎ পরিসংখ্যানগত দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। তবে মাঠের খেলায় সেটার প্রভাব নেই, আপনি তেমনটাই বলছিলেন। তবে কিছু কিছু জায়গায় কি আসলে দুর্বলতা আছে বলে মনে হয়? যেমন আপনি যদি ডিফেন্সের কথা বলেন, গোলরক্ষক মিতুল মার্মা কিংবা আমাদের ফরওয়ার্ড বা স্ট্রাইকাররা কি আমাদের দুশ্চিন্তার কারণ? এই মুহূর্তে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই শেষ মুহূর্তে আমরা গোলকে হেরে যাচ্ছি, ড্র করছি, এটাকে প্রোটেক্ট করতে হবে। এটা যারা মাঠে থাকে, ক্যাপ্টেন অর্থাৎ খেলোয়াড় যে লিডিং পার্ট নেবে, যেমন কর্নার কিকটা যে গোল খেলাম, এটা গোলকিপারের দায়িত্ব ছিল যে পজিশনটাকে সাজানো, ক্যাপ্টেনের দায়িত্ব ছিল। আপনি দেখেন যে গোলটা খেয়েছি, নর্মালি কি হয়, কর্নার কিক করার সময় রাইট সাইড গোলকিপার, রাইট সাইড লেফট সাইড গোলকিপার মাঝখানে থাকে, এভাবে সেট করা হয়। কিন্তু সেদিন কিন্তু সেট করা হয়নি, যেখান থেকে গোলটা খেয়েছে সেখানে কোনো খেলোয়াড় ছিল না। ইনফ্যাক্ট প্রায় ম্যাচেই কিন্তু এই ধরনের এই যে গোলরক্ষক এবং ডিফেন্সিভ ফুটবলার যারা থাকেন তাদের যেই প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টের জায়গায় এটা নিয়ে কি আপনার কি মনে হয় যে হাভিয়ার ক্যাবরেরা কাজ করেননি তেমন? অবশ্যই এটা ক্যাবরেরার কাজ করা উচিত। সেট পিসে যখন টিম এগেনস্টে সেট পিস পাবে, তখন কোন জায়গায় কোন খেলোয়াড় থাকবে এটা কোচই নির্ধারণ করে দিবে, মাঠে গিয়ে তারা ইমপ্লিমেন্ট করবে। সেখানে ক্যাপ্টেনেরও দায়িত্ব থাকে সে কাজটা করার। আমি জানি না কেন লাস্ট 2টা ম্যাচ এরকম হলো, লাস্ট মুহূর্তে আমরা কেন গোল খাবো। এটা তো মানে একটা টিম স্পিরিট, টিম ওয়ার্ক, শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে ধরে রাখতে হবে। সেই ধরে রাখতে কেন পারছে না সেটা আমারও বোধগম্য মনে হয়। ব্যাপারটা কি এরকম আপনার কাছে, মানে কোনোভাবে কি মনে হয় যে বাংলাদেশ ফুটবল ম্যাচ জেতার আগে জিতে যাচ্ছে? না, এটা মনে হয় না কখনো, কারণ এরকম পরিস্থিতির সৃষ্টি হয় নাই। মানে এটা সিলি মিস্টেক আমি বলবো, যে খেলোয়াড়দের অসাবধানতা। যদি একটু
সচেতন থাকতো তাহলে কিন্তু এই গোলগুলি খেতাম না। হংকংয়ের বিরুদ্ধে যে গোলটা খেয়েছি একদম সিলি মিস্টেক, লাস্ট ম্যাচ নেপালের বিরুদ্ধে যেটা সেটা সিলি মিস্টেক। এই মিস্টেকগুলি কেন করবো আমরা? আমরা এত বড় খেলোয়াড়, আমরা জাতীয় দলে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করি, সেখানে আমাদের দায়িত্ব থাকবে যে কোনোভাবেই হোক দলটাকে রক্ষা করা এবং জয় ছিনিয়ে আনা, ড্র ছিনিয়ে আনা। সেইটাই তারা পারছে না কেন সেটা আমার সমস্যাটা তো চিরাচরিত। শুধু আমরা কোচের যে কোচের দিকে আঙুল তুলবো কিংবা ফুটবলের দিকে আঙুল তুলবো, ফুটবলারদের দিকেও আঙুল তুলে কিন্তু রয়েছে। কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ফুটবল খেলছেন তারা এই ধরনের অভিজ্ঞতায় বারবার সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে কোচেরও দায়বর্তায় বা যারা পারফরমের কর্মকর্তা রয়েছেন সবাই কিন্তু জানেন যে বাংলাদেশ লাস্ট 10 মিনিটসে গিয়ে কিংবা 5 মিনিটে গিয়ে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। হয়তো আমরা ম্যাচটা ড্র করতে পারতাম খুব ভালোভাবে, হয়তো জিতে থাকতে পারতাম, সেই জায়গা থেকে ড্র করে আসছি কিংবা হেরে আসছি। হ্যাঁ, আসলে তো এটা বললাম তো, এটাই স্বাভাবিক যে কোচ এইভাবে সেট পিসে সেট করে দেয় খেলোয়াড়দের, কে কোথায় থাকবে, কে কোনোভাবে টিমটাকে সেভ করবে। সেই ক্ষেত্রে খেলোয়াড়রা কেন করলো না সেটা আমার বোধগম্য নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাংলাদেশের ফুটবলটা শেষ মুহূর্তে প্যানিক সৃষ্টি করছে, সাধারণ মানুষও ধরে নিচ্ছে, যারা সমর্থক তারাও ধরে নেয় শেষ মুহূর্তে এই বুধে গোল খেলাম, এই বুধে হারলাম, এরকম একটা ভাব চলে আসছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য খেলোয়াড়দেরকে অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে এবং কোচকে নির্দেশনা দিতে হবে, সেই নির্দেশনার জন্য যথাযথভাবে খেলোয়াড়রা পালন করে। বাংলাদেশের একাদশ নিয়ে কথা বলতে চাই, মিথুল মার্মার প্রসঙ্গে আসতে চাই ডিফেন্সিভ ফুটবলারদের যে ব্যাপারটা বলছিলাম কিংবা ফরওয়ার্ডদের, অথবা হ্যাভিয়ার কাবরেরার যে বিষয়টা যে তিনি একাদশ আসলে ঠিকঠাক মতো সাজাতে পারছেন কিনা, সেই প্রসঙ্গগুলো আসবো। তবে তার আগে আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ যেটা আছে সেই একাদশটা আমরা একটু দেখে নিতে চাই। তারপরে আমরা একে একে মিথুল মার্মা বা আমাদের বাংলাদেশ দলের ডিফেন্স, মিডফিল্ড কিংবা ফরওয়ার্ডদের নিয়ে আলোচনা করতে চাই। আমি মিথুল মার্মার প্রসঙ্গে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে যখন বাংলাদেশের সাম্প্রতিক ফুটবলে গোলরক্ষকদের কথা বলতে আসলে কিন্তু সেখানে চলে আসে যে চলে আসবে, জিকোর প্রসঙ্গ চলে আসে, সেই প্রসঙ্গে আসবো। তবে বাংলাদেশের ভারতের বিপক্ষে যে সম্ভাব্য একাদশ সেটা একটু দেখতে চাই। মিতুল মার্মা রয়েছেন, সেরা একাদশে আমরা দেখতে সম্ভাব্য সেরা একাদশের কথা বলছি। জায়ান আহমেদ, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, তারা হচ্ছে ডিফেন্সিভ ফুটবলার হিসেবে আছেন, ডিফেন্সে খেলবেন। এছাড়া মিডফিল্ডে আমরা হামজা চৌধুরী, শামিদ সোম, শেখ মুরসালিন, সোহেল রানা এবং ফরওয়ার্ডে ফয়সাল আহমেদ, ফাহিম এবং রাকিব হোসেন। সম্ভাব্য পরিবর্তনের জায়গায় রয়েছেন জামাল ও সোহেল এবং সামিত ও মুরসালিন মুরসালিনকে সেভাবে ম্যাচ মোমেন্ট দেওয়া হচ্ছে না, বা শামিদ সোম যিনি রয়েছেন তাকেও সেভাবে ম্যাচ মোমেন্ট দেওয়া হচ্ছে না। আপনার কি মনে হয় যে এই শুরুর যেটা সম্ভাব্য একাদশ সেখানে কোনো চেঞ্জেস আসার সুযোগ আছে? না, এখানে কোনো চেঞ্জেস দেখি না। যারা আসছে তারা রেগুলারই খেলছে। তবে একটা জিনিস সেটা হচ্ছে কি, গোলকিপার জিকুকে কেন বাদ দেওয়া হলো, আমার প্রশ্নটা এটা সাধারণ মানুষেরও প্রশ্ন, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। কারণ একই অপরাধী কিন্তু মুরসালিন, সেই মুরসালিনকে ছাড় দেওয়া হলো, জিকুকে কেন ছাড় দেওয়া হলো না? ন্যাশনাল টিমের খাতিরে কিন্তু অনেক কিছু করতে হয়, জাতির স্বার্থে অনেক কিছু করতে হয়। যদি আমি ওই জিকুকে পেতাম, জিকু কিন্তু ওই অপরাধের আগ পর্যন্ত ন্যাশনাল টিমে যে কটা ম্যাচ খেলেছে ফাইনেস্ট পারফরমেন্স। সেক্ষেত্রে তাকে কেন আমরা বাদ দিলাম সেই জিজ্ঞাসাটা আমার তাদের প্রতি, যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছে তাদেরকেও তো আমার জিজ্ঞাসা যে দেশের মানুষের হয়ে কেন জিকুকে বাদ দেওয়া হলো। জিকু যদি এখানে থাকতো তাহলে অনেক কিছু আমরা অর্জন করতে পারতাম। যখন বাংলাদেশের ম্যাচগুলো চলে ওই সময় যদি গোলরক্ষকের সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার যারা আছেন তাদের গোলরক্ষকের সাথে যে 1-to-1 পাস কিংবা বল নেয়া দেওয়ার যে ব্যাপারটা, সেখানে যে প্লেসমেন্টের প্রসঙ্গ, কিংবা আপনি ফ্রি কিকের কথা বলছিলেন, প্রতিপক্ষ যখন ফ্রি কিক পাচ্ছে খুব গোলবারের খুব কাছ ঘেঁষে, সেই সময়টায় মিতুল মার্মার প্লেসমেন্ট, এই জায়গাগুলো যখন আমরা মাঠে দেখি তখনই কিন্তু আসলে আমাদের মনে হয় যে ওই জায়গায় জিকোর একটা অভাব বোঝা যায়। কারণ জিকোর যে ম্যাচ মোমেন্টে তার প্লেসমেন্টের যেই কনসেপ্টটা কিংবা তার যেই উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু দারুণ ছিল। ওই জায়গায় কেন আসলে তাকে অবহেলা করা হচ্ছে, কিংবা মিতুল মার্মাকেই কেন ভুলগুলো শুধরাতে দেওয়া হচ্ছে না, নাকি আসলে যোগ্যতারই অভাব? মানে কি মনে হয় আপনার কাছে? না, এটাই যার কোয়ালিটি। এখানে আমরা যেটা দেখেছি, যে আমি যেটা মিতুল মার্মাকে ছোট করার জন্য বলছি না, অনেকগুলি গোল যেটা খেয়েছে মিতুল মার্মা ইচ্ছা করলে এগুলো সেভ করতে পারতো, কেন যে করেনি আই ডোন্ট নো। আমি এখনও মনে আছে বিরুদ্ধে, সিঙ্গাপুরের বিরুদ্ধে যে গোল দুটো খেয়েছে, তখন তার যে বল গিয়ে হিট করা, আস্তে করলো, আরেকটা প্লেয়ার পায় দিল, এখান থেকে এমন জোরে করবে যে মাস বন্ধ চলে যাবে। সেই কিছু মিস্টেক সে করাতে, এবং একটা বল যেটা সেকেন্ড বল খেলো সেটা হচ্ছে গিয়ে তার গ্রিপ করার কথা, সে গ্রিপ না করে এরকম করে থ্রু করে দিল। তো এই যে জিনিসগুলি আমাদের চোখে লাগে,
আমরা একজন খেলোয়াড় তো আমরা বুঝি যে কোথায় কি হচ্ছে। সেক্ষেত্রে জিকু যদি থাকতো এখানে, জিকুর যে খেলা আমি দেখেছি, সেক্ষেত্রে জিকু কিন্তু অত সাহসী এবং পজিশন জ্ঞানটা তার কিন্তু অনেক ভালো, এবং সে ঠিক জায়গা মতো থাকতো, যার জন্য ওর সেট করতে ওর জন্য সুবিধা হতো। সেগুলি বিবেচনায় এনে জিকুকে আমার মনে হয় আবার নতুন করে চিন্তা করা উচিত। সেটা আজকে রাতের ম্যাচে কতটুকু বাংলাদেশ পেছনের ভুল থেকে শুধরাতে পারে সেই প্রসঙ্গগুলোতে রাত 8টাতেই যখন বাংলাদেশ মাঠে নামবে তখন তো দেখাই যাবে। আজকের আলোচনার বিষয়বস্তু যেটাতে ছিলাম বাংলাদেশ ভারত মহারণ, এবং আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। আবারও স্বাগত। বিরতির পরে আপনাকে যেই প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত ফুটবল ম্যাচ তো অবশ্যই, সেইখানে আসলে আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখি যে আলোচনার কেন্দ্রবিন্দুতে অথবা একজন বা দুজন ফুটবলের উপর স্পেসিফিকভাবে আমাদের চোখ বা নজর সবচেয়ে বেশি থাকে। নিঃসন্দেহে সেখানে বাংলাদেশ দলে হামজা চৌধুরী কিংবা অস্ট্রেলিয়ার সাইডটাতে ব্রায়ান উইলিয়ামসের কথা আসবে, তবে আপনি সুনীল ছেত্রীকে মিস করবেন কিনা এই ম্যাচে? না, সুনীল ছেত্রীকে মিস করবো না এই কারণে, সুনীল ছেত্রী কিন্তু এর আগেও একবার সে রিটায়ার করেছিল, সেখান থেকে নিয়ে আসছিল, নিয়ে আসার পরে কিন্তু সাফল্য পায়নি, যার জন্য সুনীল ছেত্রীকে এখানে কোনো প্রয়োজন মনে করি না আমি। তো রায়ান উইলিয়াম যে আসছে স্ট্রাইকার হিসেবে, অস্ট্রেলিয়ান প্লেয়ার অর্থাৎ প্রবাসী ইন্ডিয়া, তার উপর কিন্তু নজর থাকবে। সে কিন্তু খুব ভালো খেলোয়াড়, যতটুকু আমি জেনেছি খুব ভালো খেলোয়াড়। অন্যদিকে আমাদের হামজা চৌধুরীর উপরও তাদের নজর থাকবে, সুমিত সুমের উপর নজর থাকবে, ফামিদুলের উপর নজর থাকবে, আমাদের জায়ান আছে। তো তারা কিন্তু গত কয়টা ম্যাচ আমাদের দেশীয় ফুটবলারের সঙ্গে খুব খাপ খেলিয়ে খেলেছে, এবং আমরা মনে করি তাদের খেলাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো যার জন্য এই কয়জনের উপর চোখ থাকবে দুই দলেরই। হামজা চৌধুরী বাংলাদেশে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পরে 6 ম্যাচে 4টা গোল করেছেন, এবং সেই 4টা গোলে হয়তোবা 2টো ম্যাচ আমরা জিতেও যেতে পারতাম। সেই একটু আগে বিতুল মার্মার কথা বলছিলাম যে গোলরক্ষক বা আমাদের ডিফেন্সিভ ফুটবলার যারা রয়েছেন তাদের কারণে হয়তোবা আমরা সেই জয়গুলো ধরে রাখতে পারিনি, যে কারণেই হোক। তবে হামজা চৌধুরীর পারফরমেন্সটা আমরা একটু দেখে আসতে চাই, যে প্লেয়ার্স টু ওয়াচ ডেফিনেটলি হামজা চৌধুরী বাংলাদেশ ডিফেন্ডিং মিডফিল্ডার, কন্ট্রোল, প্লে মেকিং, মানে মাঠের সব জায়গাতেই হামজা চৌধুরীকে নিয়ে একটু বিশ্লেষণ করুন প্লিজ। হামজা চৌধুরী রিয়েলি মানে সুপারস্টার বাংলাদেশে, অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়, একজন নিয়মিত খেলোয়াড়। তার খেলা অবশ্যই ভালো লাগবে সবার, আর বিশেষ করে সে এখানে মিডফিল্ড খেলে, কখন স্টপার খেলছে, কখন রাইট ব্যাক খেলেছে, এবং সে কিন্তু 4টা গোল করেছে, একজন মিডফিল্ডার হয়ে, একজন ডিফেন্স হয়ে, স্ট্রাইকিংয়ের পজিশনে কাজগুলি সে করছে। তার কাছ থেকে কিন্তু মানুষের প্রত্যাশা যা ছিল সে কিন্তু ইতিমধ্যে পূরণ করে ফেলেছে। আপনি স্ট্রাইকিং পজিশনের কথা বলছিলেন, মিডফিল্ডার হয়ে বা ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে অথবা প্লে মেকিংয়ের রোলে তিনি আসছেন, বেশ কয়েকটা রোলে তাকে খেলতে হচ্ছে। তার খেলোয়াড়ের প্রকৃতি বা ন্যাচারই হামজা চৌধুরীর এমন, লেস্টার সিটির হয়েও তাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পজিশনে খেলতে দেখেছি। কিন্তু এটা কি আসলে বাংলাদেশের ফরওয়ার্ডের যেই দুর্বলতা সেটা কি দৃষ্টিকটুভাবে তুলে ধরে কিনা? না, ওইটা আমি বলবো না দৃষ্টিগতভাবে তুলে ধরে, কারণ হচ্ছে এখনকার ফুটবলটা কিন্তু অনেক পজিটিভ ফুটবল, সারা বিশ্বেরই। আপনি দেখেন যে কেউ গিয়ে এসে গোল করছে, স্ট্রাইকার যে একমাত্র গোল করবে তা কিন্তু না, কখনো দেখা যাচ্ছে রাইট ব্যাক, রাইট আউট, লেফট আউট, মানে মধ্যমার্তে খেলোয়াড়রা এসে গোল করছে। সেই ক্ষেত্রে এখনকার পজিশনে যেভাবে হামজা চৌধুরী সারা মাঠ বিচরণ করছে, সে হচ্ছে বাংলাদেশের ফুটবলের মধ্যমণি এখন, এবং সেই মধ্যমণিটাকে ধরে রাখেছে সে, এবং সে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জার্সি পরে সে অনেক কিছু করতে পারে, সে তাই করে দেখিয়েছে। হামজা চৌধুরীর বাইসাইকেল কিকের গোলটা কেমন লেগেছে? অসাধারণ। এটা আমি দেখছিলাম টিভিতে বসে বসে, সে যখন বলটাকে স্পেস ক্রিয়েট করছে, বলটা তার কাছে আসছে, সে অটোমেটিক স্পেস ক্রিয়েট করে যেভাবে মানে উল্টা বলটা মারলো, এবং যেখানে দিয়ে গিয়েছে সেখানে কিন্তু গোলকিপারের কিচ্ছু করার নাই। দিস ইজ এ প্লেসিং শট, এবং এত সুন্দর শট করেছে যা দেখে মুগ্ধ হয়েছি। এরকম গোল আরো প্রত্যাশা করেন কিনা? হ্যাঁ, অবশ্যই। হামজা চৌধুরী অনেকগুলি গোল আমি দেখেছি, লেস্টার সিটিতে সে গোল করেছে ডি বক্সের বাইরে থেকে, এরকম সোয়ার্প করে গোল করেছে, দেখার মতো গোল। সেই গোলগুলি তার কাছ থেকে দেখতে চাই। বাংলাদেশ একটা জাতীয় দলের হয়ে আসলে একজন ফুটবলার যে ধরনের গোল করতে চায় সেই ধরনের বেশিরভাগ গোলই সম্ভবত হামজা চৌধুরী করে ফেলেছেন। ফ্রি কিক থেকে গোল কিংবা কর্নার কিক থেকে তিনি যেভাবে কোনাগুনি শটে গোল করেছেন, এর আগের ম্যাচে আমরা দেখেছি হংকং চায়নার বিপক্ষে যে ম্যাচটাতে, সেখানে তার পারফরমেন্স, সব মিলিয়ে ওভারঅল আজকেও
হামজা চৌধুরীকে এভাবেই ম্যাচে সবাই প্রত্যাশা করবে এবং হামজা চৌধুরী তার শতভাগ ঢেলে দেবেন। একই সঙ্গে প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ দলের বাকি ফুটবলার যারা রয়েছেন তারাও হামজাকে যোগ্য সঙ্গে দিবেন। কারণ নেপালের বিপক্ষে একটা স্পেসিফিক মোমেন্টের কথা বলি যে বিরতির ঠিক আগে বা পরে একটা সময়ে যখন হামজা চৌধুরী ডিফেন্স থেকে উঠে এসে প্রতিপক্ষের ডিফেন্সে ফোর্স করে একজন প্লেয়ারের কাছ থেকে বল কেড়ে নিয়ে কর্নার কিক আদায় করে নিলেন, সেই সময়টাই কিন্তু আসলে হামজাকে সাপোর্ট করার জন্য পেছনে অন্য কোনো ফরওয়ার্ড বা মিডফিল্ডার কিন্তু এগিয়ে যায়নি। এই জায়গাগুলোতে আসলে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোর বা হ্যাভিয়ার ক্যাবরেরার প্ল্যান নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আসবো। তবে এই মুহূর্তে ভারতের দলের রায়ান উইলিয়ামসের নিয়ে কথা হচ্ছিল, রায়ান উইলিয়ামসের পরিসংখ্যানটা একটু আমরা দেখে আসব। এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলার অভিজ্ঞতা, গতি, ফিনিশিং দক্ষতা, এবং গতি আর ফিনিশিং দক্ষতার কথা যখন বলা হচ্ছে সেই জায়গায় বাংলাদেশের জন্য হুমকি হতে পারেন কিনা রায়ান উইলিয়ামস? অবশ্যই হুমকি হবে, কারণ হচ্ছে যেভাবে বলছে গতি, ফিনিশিং দক্ষতা, তার সব কিছুই আছে। একটা স্ট্রাইকারের যতগুলো গুণ থাকা দরকার সব কিছু তার ভিতরে আছে। তাকে ম্যান টু ম্যান মার্কিং করে খেলতে হবে, অর্থাৎ তাকে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না। স্পেস যদি দেওয়া হয় সে কিন্তু বল থ্রো পেলে যেভাবে দৌড়ে যাবে গোল করার নেশায়, আমি মনে করি তাকে আটকানো যাবে না। সেই আটকাতে হলে তাকে ম্যান টু ম্যান মার্কিং করতে হবে, কোনো মতেই তাকে ছাড়া যাবে না, এবং ছাড়লেই বিপদ হবে সেই চিন্তাটা মাথায় নিয়েই ডিফেন্ডারদের খেলতে হবে আজকে। মানে একটা ছোট্ট ভুল কিন্তু ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দিতে পারে, সুযোগ ক্রিয়েট করতে পারেন রায়ান উইলিয়ামস। সেই মানে পরীক্ষাটা আসলে খুব বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশের ডিফেন্সের জন্য। অবশ্যই একটা বিরাট পরীক্ষা হবে আজকে, কারণ রায়ান উইলিয়াম যতটুকু আমি শুনেছি, তাদের পত্রপত্রিকায় দেখেছি, তাদের ওয়েবসাইটে দেখেছি, যে রায়ান উইলিয়াম একটা রয়্যাল স্ট্রাইকার নাম্বার 9 যেটাকে বলি আমরা, গোল গেটার। সেই গোলের জন্য, গোলের ক্ষুধা তার ভিতরে আছে, গোলের জন্য পাগল হয়ে যাবে মাঠে আজকে। তো তাকে ধরে রাখার জন্য আমাদের যা যা করণীয় আছে, আমার মনে হয় তারা কাজ করছে, হ্যাভিয়ার ক্যাবরেরা, যে কিভাবে তাকে আটকানো যায়, কিভাবে তাকে মানে গোল না করতে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করেছে। আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড় যারা আছে, তপু ভরমান আছে, তারেক কাজী আছে, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে তাকে আটকাতে পারবে। বাংলাদেশের ফুটবলের প্রসঙ্গ যখনই আসে বারবার, তখন প্রধান সমস্যার কথা যদি বলা হয় তাহলে গোল সমস্যাটা আসে। আপনারা একটা সময় দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন, গোল দিয়েছেন, উৎসবে মাতিয়েছেন, কিন্তু দেশীয় ফুটবলারদের কাছ থেকে সেভাবে স্ট্রাইকার এখনও আমরা ওরকম পাইনি। নাম্বার 9-এর কথা যদি আপনি বলেন, কিংবা যদি একেবারেই শুধু স্ট্রাইকারের কথা বলেন, সেই রোলগুলোতে আসলে কখনো কখনো রাকিব কিংবা ফয়সালরা আমাদের সেই প্রত্যাশা মিটিয়েছেন, তবে ওই প্রত্যাশা বাড়িয়ে দিয়ে আবার পরবর্তী কয়েক ম্যাচে তাদেরকে কিন্তু সেভাবে খুঁজে পাওয়া যায়নি। এটা কি আসলে বাংলাদেশে সেরকম কোনো ফুটবল একাডেমি নেই, বা মানে বয়সভিত্তিক পর্যায় থেকে মানে ফুটবল উঠে আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নিয়ে আসলে বাফুফের কাজ করা আছে কিনা? কারণ মানে অ্যাকচুয়ালি আপনি যদি ম্যাচ জিতে চান তাহলে তো আপনার ফুটবল মানে গোল করতেই হবে। ফুটবল হচ্ছে গোলের খেলা, আর আমি যদি সেই গোলই না করতে পারি, সেই খেলোয়াড়ই যদি না পাই, তাহলে আমি জিতবো কীভাবে? সেই ক্ষেত্রে বাফুফেকে অবশ্যই এদিকে নজর দিতে হবে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে আমাদের ফরেন প্লেয়ার 4-5 করে আসছে, প্রত্যেকটা দল চায় তাদের দলকে জিতানোর জন্য, সেক্ষেত্রে প্রত্যেকটা দলই নিয়ে আসে স্ট্রাইকার পজিশনে খেলোয়াড় নিয়ে আসে, যার জন্য লোকাল খেলোয়াড়রা কোনোভাবে ওই জায়গায় ঢুকতে পারছে না। তো আমার কথা হচ্ছে লোকাল খেলোয়াড়দের উদ্দেশ্যে, তোমরা চেষ্টা করো, ফাইট করো, তাদেরকে বিট করে তোমরা নিজের দলে এসে পরবর্তী পর্যায়ে জাতীয় দলে এসো। তোমরা যদি নিজেদেরকে নিজের উপর আস্থা না রাখতে পারো তাহলে কিন্তু স্ট্রাইকার গড়ে উঠবে না। এখানে বাফুফের একটা করণীয় আছে, আমি যেটা মনে করি, একাডেমিকে সুন্দরভাবে চালানোর জন্য তাদের একটা এলিট একাডেমি আছে, সেখানে স্পেশালি নাম্বার 9, নাম্বার 10কে নিয়ে কাজ করা উচিত। যদি ওই রকম খেলোয়াড় আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসা যাবে। চূন্য ভাই, আমরা গোল নিয়ে কথা বলছিলাম, প্লেয়ার টু ওয়াচ নিয়ে কথা বলছিলাম, পরবর্তীতে এসে কথা বলবো যিনি থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ফুটবল দলের হ্যাভিয়ার ক্যাবরেরা। অবশ্যই যেটা বলছিলাম যে হ্যাভিয়ার ক্যাবরেরাকে নিয়ে কথা বলবো, তার থিঙ্ক ট্যাঙ্ক, তার ফরমেশন, তার যেই পরিসংখ্যান, বাংলাদেশের হয়ে তিনি যেই ম্যাচগুলোতে দায়িত্ব পালন করছেন সেই পরিসংখ্যানগুলো প্রথমে একটু দেখে আসতে চাই। 36 ম্যাচে মোট দায়িত্ব পালন করেছেন হ্যাভিয়ার ক্যাবরেরা, এবং সেখান থেকে জয় পেয়েছেন 9 ম্যাচে, পরাজয় আছে 10 ম্যাচে, ড্র করেছেন 17টি ম্যাচে, পক্ষে গোল 29টি, বিপক্ষে গোল 54টি, অর্থাৎ 29টি গোল আমরা প্রতিপক্ষকে দিয়েছি আর বিপক্ষ দল আমাদেরকে 54টি গোল দিয়েছে। সেই
জায়গা থেকে হাবিয়ার ক্যাবরেরার এই যে জার্নিটা 36 ম্যাচের জার্নি, বাংলাদেশের ফুটবল কোচ হিসেবে একেবারেই ছোট জার্নি নয়, যথেষ্ট সময় তিনি পেয়েছেন। কারণ বাংলাদেশ প্রতি বছর খুব বেশি ম্যাচ থাকে না বাংলাদেশের, যে তারা হচ্ছে মানে অন্য দেশের সঙ্গে খেলবে প্রীতি ম্যাচ কিংবা এই ধরনের বাছাই পর্ব ম্যাচ যেগুলো রয়েছে, সাব গেমস থাকে, এছাড়া তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই। সেখান থেকে কয়েক বছরের ক্যারিয়ার বাংলাদেশে হাবিয়ার ক্যাবরেরার ক্যারিয়ারের মানে ভালো এবং খারাপ দিকটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ক্যাবরেরা কিন্তু আপনি দেখেন ও কিন্তু একটা পার্ট টাইম কোচ, নট রেগুলার। বাংলাদেশ কিন্তু ওই যে আজকে খেলা শুরু হয়েছে, 10 দিন আগে আসছে, টিমটাকে নার্সারিং করছে, খেলা শেষ করছে, পরের দিন আবার চলে যাচ্ছে। এইভাবে একটা টিম কিন্তু চলতে পারে না। একটা দেশের কোচ সার্বক্ষণিকভাবে থাকতে হবে, সে মাঠে রেগুলার প্রিমিয়ার ডিভিশন খেলা দেখতে হবে, খেলোয়াড়দেরকে নিয়ে মিটিং করতে হবে, খেলোয়াড়দেরকে বোঝাতে হবে, খেলোয়াড়দের আস্থার মধ্যে নিয়ে আসতে হবে। সেই কাজটা যদি আমি না করি তাহলে কিন্তু এরকমই হবে। আমি নতুন কোচকে যদি আবার এরকমভাবেই দেই, একই কাহিনী হবে। আমার কথা হচ্ছে একটা কোচকে লম্বা সময় দিতে হবে, সেই লম্বা সময়ে বছর পর বছর সে থাকবে এবং এখান থেকে খেলোয়াড় তুলে এনে নতুনভাবে জাতীয় দল সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যাবরেরা সেই মানে যতটুকু সময় পেয়েছে সেই তুলনায় মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছে আমি বলবো। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জাতীয় দলের ফুটবল যারা খেলেন তারা তো বিভিন্ন ক্লাবে খেলেন, মোহামেডান, আবাহনী কিংবা বসুন্ধরার মতো ক্লাবগুলোতে, সেই সময়টায় জাতীয় দলের কোচ যিনি থাকবেন তার কি আসলে মানে বয়সভিত্তিক দলগুলো নিয়ে কাজ করলে বাংলাদেশ জাতীয় দলের জন্য বেটার হবে কিনা, কি মনে করেন? না, সেই সময় যদি লিগ চলে, লিগের খেলাগুলি দেখতে হবে তাকে, ওইখান থেকে খেলোয়াড় বাছাই করতে হবে এবং পরবর্তী পর্যায়ে তাদেরকে নিয়ে মিটিংও করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, আস্থায় নিয়ে আসতে হবে। পাশাপাশি আন্ডার এজ ফুটবল টিম যেগুলো আছে সেগুলি নিয়ে কাজ করতে পারে। সময়ের ব্যাপার আছে, এখানে গ্যাপ তৈরি করে তাদের সঙ্গে কাজ করবে। তাহলে সে যদি আমাদের দেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে চায় তাহলেই সম্ভব বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে মানে সমস্যা আসলে ক্যাবরেরা নয়, সমস্যা হচ্ছে সময়। আর একই সঙ্গে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ দল যখন মাঠে খেলছে সেই সময় সাইড লাইনে হাবিয়ার ক্যাবরেরার যেই মতিগতি সেগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি আছে, সমালোচনা আছে। আপনার কাছে কি মনে হয় মানে সে প্রপার কোচের মতো বা যেটা বাংলাদেশ দলের দরকার সেভাবে তিনি কোঅর্ডিনেট করতে পারছেন? ইন্টারাকশনটা দেখছি না মাঠের মধ্যে, যে ইন্টারাকশন খেলোয়াড়দের মধ্যে, এবং সারা বিশ্বে দেখছি কোচ কিন্তু সারাক্ষণ লাইনের উপরে দাঁড়িয়ে খেলোয়াড়দের গাইড করছে, সেক্ষেত্রে তার অভাব। এটা কেন করছে না আই ডোন্ট নো, বাট কত হচ্ছে এটা অত্যন্ত জরুরি। এবং তার কিছু কিছু ব্যাপার আছে, সিলেকশনের ব্যাপার আছে, তারপরে ধরেন খেলোয়াড়দের বদল করার ব্যাপার আছে, কোন সময় কি করতে হবে, সেইটুকুর তার অভাব আমি দেখতে পাচ্ছি। যেখানে দলটা হেরে যাচ্ছে, যেখানে দলটা রেজাল্ট পাচ্ছে না, সেই জিনিসগুলিকে তার নিজের আয়ত্তে আনতে হবে। অনেকেই বলেন যে নেপাল এবং ভারতের ম্যাচটাই শেষ পরীক্ষা ছিল হাবিয়ার ক্যাবরেরার জন্য, এরপরে হয়তো তার চাকরি থাকবে কি থাকবে না, এরকম নানান ধরনের কথা আছে। আপনার কি মনে হয় চাকরিটা বাঁচবে তো ক্যাবরেরার? এখন আজকের ম্যাচের উপর অনেকটা নির্ভর করছে। আজকের ম্যাচে যদি জয় লাভ করে তাহলে কিন্তু তার চাকরিটা থেকে যাবে, আর যদি না করে সেই ক্ষেত্রে একটা দুদুল্যমান অবস্থায় পড়ে যাবে। তবে আমি মনে করি যে যেই আসুক কোচ, সে যদি তাকে যদি বাদে দেওয়া হয়, পার্মানেন্টলি ন্যাশনাল টিমের জন্য একজন ভালো কোচ দরকার আমাদেরকে। বাংলাদেশ দলের হয়ে আপনি বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন, অনেকগুলো গোল করেছেন। বাংলাদেশ দলের বর্তমান দলের যে ফরমেশন, হাবিয়ার ক্যাবরেরা এক এক দিন এক এক রকমের ফরমেশনে কিন্তু খেলাচ্ছেন। যদিও শেষ 2 ম্যাচে 4-2-3-1 এই ফরমেশনে গেছেন, এর আগে কিন্তু আমরা ফরমেশনে ভ্যারিয়েশনও দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ফরমেশনে কোনো ঘাটতি আছে? আমরা যদি পেছনের ফরমেশনগুলো একটু দেখে আসতে চাই, যে নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 4-2-3-1 এই ফরমেশনে খেলেছেন। হংকং চায়নার বিপক্ষে 2 ম্যাচে 2 রকম ফরমেশন, একটা হচ্ছে 3-4-2-1, 4-3-2-1 হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচটাতে, যেটাতে আমাদের জেতার সুযোগ ছিল, এই মাঠেই একেবারে লাস্ট মোমেন্টে আমাদের হৃদয় ভেঙেছে। নেপালের বিপক্ষে তার আগে যে প্রীতি ম্যাচ, সেখানে গোলশূন্য ড্র হয়েছিল 4-2-3-1, অর্থাৎ নেপালের বিপক্ষে সেই একই ফরমেশনে কিন্তু তিনি ব্যাক গিয়েছেন। সিঙ্গাপুরের বিপক্ষেও সেম ফরমেশনে খেলেছেন। আজকের ম্যাচে বাংলাদেশের জন্য কি ফরমেশন আপনার পছন্দ? হাবিয়ার ক্যাবরেরা কোনটা দিতে পারেন? ফুটবল এমন একটা খেলা, 11 জনের খেলা। আমাদের কিন্তু আমরা যখন খেলতাম 4-2-4, 4 জন ডিফেন্ডার, মাঝখানে 2 জন মিডফিল্ডার, 4 জন অ্যাটাকিং। পরবর্তী পর্যায়ে আসলো 4-3-3, তারপর 4-1-4-1 এরকম করে আসছে। মাঠে ফরমেশন যেভাবে মাঠে নামায়
নামানোর পরে কিন্তু খেলোয়াড়দের মধ্যে যে খেলা শুরু হয় তখন কিন্তু ফরমেশন থাকে না, চেঞ্জ হয়ে যায়, অনেকটা চেঞ্জ হয় খেলার গতির উপরে, খেলার প্রভাব পড়ে ওইখানেই, যে কখন কোন জায়গায় কোন খেলোয়াড়টায় যেতে হবে, তখন কিন্তু ফরমেশনের উপরে প্রভাবটা পড়ে না। তো ফরমেশন দেয় এই কারণে যে খেলোয়াড়দেরকে ওই যেভাবে গাইডলাইন করেছে কোচ, সেটা যেন লক্ষ্য করে সবসময়, সেটা কি মাঠের মধ্যে সবসময় সম্ভব না। খেলার গতির উপরে নির্ভর করে, খেলার উপর নির্ভর করে যে কোন খেলোয়াড়টা কোন জায়গায় যাবে, কোন জায়গায় গিয়ে চেস করবে, কোন জায়গায় গিয়ে অ্যাটাকিং করবে। আজকের ম্যাচে বাংলাদেশ দলের জন্য কোন ফরমেশন আপনার কাছে মনে হয়, মানে আপনি কোচ হলে কোন ধরনের ফরমেশনে নামাতেন? আজকের খেলায় যেটা সেটা হচ্ছে আমি যেটা মনে করি 4-2-2-2 এরকম করে যদি যায় তাহলে কি হবে, আমার ডিফেন্সটা পড়তে থাকলে অ্যাটাকিংটা আমি খুব ভালো করে করতে পারবো। দুইটা উইং দিয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশ দলের ফরমেশন নিয়ে আরও কথা হবে। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের মহরণ নিয়ে কথা হচ্ছিল এবং ফরমেশন নিয়ে কথা হচ্ছিল হামজা চৌধুরীকে নিয়ে, হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে, এবং বিভিন্ন প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। আজকে আমাদের সাথে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, যিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বেশ কিছু গোল করেছেন, বেশ কিছু রেকর্ডও রয়েছে বাংলাদেশের হয়ে তার কাছে। আলোচনায় ফিরতে চাই, ফরমেশন নিয়ে কথা বলছিলাম। এবারে যেটা বাংলাদেশ সবসময় প্রত্যাশা করে যে অন্য সব পরিসংখ্যানকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশ এই ম্যাচে জয় পেতে চায়, এই যে প্রত্যাশা এবং পরিসংখ্যান মাঝখানে বাস্তবতা আছে, সেই বাস্তবতাটা হচ্ছে 90 মিনিটের গেমে বাংলাদেশকে ভালো খেলতে হবে, প্রতিপক্ষের উপর ডমিনেট করতে হবে। সেটা কতটুকু করতে পারবে বাংলাদেশ আজকের ম্যাচে? হোম গ্রাউন্ড, প্রচুর দর্শক, সবাই আমাদের এখানে অ্যাডভান্টেজ 2-3টা আছে, সেই অ্যাডভান্টেজকে কাজে লাগাতে হবে। অর্থাৎ বাংলাদেশ আর ভারত সবসময় হেড টু হেড ফুটবল, এনিবডিজ ম্যাচ, যে কেউ জিততে পারে। আমরা হয়তো বা হেরেছি বেশি, বাট আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছি সব সময়। আমরা দুর্ভাগ্যবশত শেষ ভারতের সাথে এটাই সবচেয়ে বেশি মনে হয় যে উপভোগ্য বিষয়। আমরা সবসময় কিন্তু জেতার মুডেই ছিলাম, জেতার মুডেই থাকতাম। শেষ মধ্যে দেখা যাচ্ছে হেরে যাচ্ছে কিংবা ড্র হচ্ছে, তো জয় 4টা পেয়েছি। তবে আজকের ম্যাচটা একটু অন্যরকম ম্যাচ, অর্থাৎ দুই দলে দুই প্রবাসী খেলোয়াড় রয়েছে এবং তারাও ডিফারেন্সটা করে দিতে পারে। আর হোম অ্যাডভান্টেজ, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ বাংলাদেশ ফুটবল টিম কিন্তু পাবে। সেই অ্যাডভান্টেজটা যদি কাজে লাগাতে পারে অবশ্যই বাংলাদেশ টিম আজকে জিতবে। এটা কি বাংলাদেশের পাওয়ার ম্যাচ বলে মনে হয়? কারণ এশিয়ান কাপ বাছাই পর্বে হামজা চৌধুরী, সমিত সম্রা আসার পরে বাংলাদেশের প্রত্যাশাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। সেই জায়গায় আমরা মাঝে ভালো ফুটবল কিছু প্রদর্শনী দেখেছি হামজা সমিতদের কাছ থেকে, আমাদের স্থানীয় ফুটবলাররাও তাদেরকে পোক করার চেষ্টা করেছেন। তবে সেই জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী ফলাফল কিন্তু আমরা পাইনি। আজকে কি সেই প্রত্যাশা পূরণের ম্যাচ বলে মনে হয়? হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী পাইনি, কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিন্তু আমরা খেলেছি, এটা কিন্তু মানতেই হবে। যে আমরা হয়তো বা লাস্ট মিনিটের গোলে হারিয়ে যাচ্ছি, ড্র করেছি, এরকম হয়েছে, বাট প্রত্যাশা অনুযায়ী কিন্তু মানুষ কিন্তু আশাবাদী, মানুষ কিন্তু খুশি। যারা খেলা দেখতে গিয়েছে, টিভিতে দেখেছে, সবাই কিন্তু আমাকে বলেছে যে না, বাংলাদেশ টিম ঘুরে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আজকেও যদি বাংলাদেশ সেই ফুটবলটা খেলতে পারে অবশ্যই আজকে ম্যাচ জিতবে। একেবারেই শেষের দিকে চলে এসেছি আমরা, সেই জায়গাতে আজকের ম্যাচের প্রেডিকশনটা আপনার কাছ থেকে জানতে চাই। স্কোর লাইনটা কি হতে পারে আজকের ম্যাচের প্রেডিকশন? আমি আমার দেশের জন্যই বলবো যে আমরা 1 গোলে জিতবো। এবং সেই গোল স্কোরার? সেই গোল সুমিত সিং হতে পারে, হামজা চৌধুরী হতে পারে, আমাদের ফাহিমও হতে পারে। অসংখ্য ধন্যবাদ আশরাফুদ্দিন চুন্নু ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি যেটা বললেন প্রত্যাশিত সেরকম ফলাফলই হোক, এটাই আমরা প্রত্যাশা করবো। এবং রাত 8টায় নিশ্চয়ই আমাদের জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচের দিকে চোখ থাকবে। আজকে এখন মাঠের আয়োজন এই পর্যন্তই দর্শক, আর অবশ্যই আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে এখন মাঠের আয়োজনে। এই ছিল আপনাদের সাথে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।